আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আজকে আমরা ফান্ডামেন্টাল স্টক অ্যানালিসিসের একদম ভেতরের মেকানিজমগুলো ভেঙে দেখব এবং রিয়েল ওয়ার্ল্ডের একটা মার্কেট পাজল বা ধাঁধা সমাধান করার চেষ্টা করব। যারা আসলে ডেটা বুঝে স্মার্ট ডিসিশন নিতে চান, আজকের এই আলোচনাটি স্পেশালি তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতে আমাদের রোডম্যাপটা একটু কুইকলি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো ইনভেস্টমেন্টের কিছু সাইকোলজিক্যাল ভুল নিয়ে, এরপর ফিনান্সিয়াল টুলস ডিকোড করব এবং সবশেষে একটা ইন্টারেস্টিং কেস স্টাডির সাহায্যে পুরো ব্যাপারটা মিলিয়ে দেখব। তো প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর সেকশনে, নতুন বিনিয়োগকারীদের ৫টি বড় ভুল। রিকভারি বুঝতে হলে আগে তো জানতে হবে ভুলগুলো ঠিক কোথায় হচ্ছে, তাই না? বাজারে আমরা প্রায়ই একটা কথা শুনি, ভাই এই শেয়ারটা নাকি ৫০ থেকে একেবারে ১০০ টাকা হয়ে যাবে। এটা একদম টিপিক্যাল একটা গুজব। ফান্ডামেন্টাল যাচাই না করে শুধু এরকম শোনা কথার উপর ভিত্তি করে ইনভেস্ট করলে পোর্টফোলিওতে আসলে একটা বড়সড় ডিজাস্টার নেমে আসতে পারে। সো মূল ব্যাপারটা হচ্ছে এই ৫টা কমন ফাঁদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশেষ করে ডাইভার্সিফিকেশন না রাখা, মানে সব মূলধন এক জায়গায় ঢেলে দেওয়া এবং আগে থেকে রিস্ক ক্যালকুলেট না করা। এই জিনিসগুলো এড়িয়ে চলাই হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টিংয়ের একদম প্রথম ধাপ। চলুন এবার আমাদের ২ নম্বর সেকশনে যাওয়া যাক, আর্নিংস পার শেয়ার বা ইপিএস। আমরা দেখব কিভাবে একটা কোম্পানি প্রফিটেবিলিটি বা লাভজনকতা মাপতে হয়। ইপিএস জিনিসটা আসলে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথের হার্টবিটের মতো কাজ করে। একদম সহজ কথায় বললে, একটা কোম্পানি তার প্রতি শেয়ারের মালিকানার বিপরীতে ঠিক কত টাকা প্রফিট জেনারেট করেছে সেটাই হচ্ছে ইপিএস। ব্যাপারটা একটা সিম্পল উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ধরুন একটা কোম্পানির টোটাল লাভ হলো ১০০ কোটি টাকা আর তাদের মোট শেয়ার আছে ১০ কোটি। তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? একদম সিম্পল, তাদের ইপিএস হলো বেশ শক্তপোক্ত ১০ টাকা। আর ঠিক এই কারণেই স্মার্ট ইনভেস্টররা শুধু একটা সিঙ্গল ডেটা পয়েন্টের ওপর বসে থাকেন না, তারা মাল্টি ইয়ার ট্রেন্ড দেখেন। যেমন ধরুন, ইপিএস যদি ধারাবাহিকভাবে ৫ টাকা থেকে বেড়ে ৯ টাকা হয়, তাহলে বুঝতে হবে কোম্পানির বিজনেস বেশ স্ট্রং একটা পজিশনে আছে। থিওরি তো অনেক হলো, এবার আমরা যাব আমাদের ৩ নম্বর সেকশনে, একটি রিয়েল লাইফ কেস স্টাডি। আমরা আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের আইএফএডি অটোজ নিয়ে একটু কাটাছেড়া করব। এখানে এই ডেটাটা খেয়াল করুন, আসলেই খুব ইন্টারেস্টিং। ২০২১ সালের বুল মার্কেটে যেটার দাম ছিল ৫২ টাকার উপরে, সেটা এখন প্রায় 50% ক্র্যাশ করে ২৪-২৫ টাকায় নেমে এসেছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা জাগে, এটা কি কোনো ভ্যালু ট্র্যাপ নাকি কম দামে শেয়ার কেনার একটা ম্যাসিভ সুযোগ? কোম্পানির হুডের নিচে একটু উকি দিলেই দেখবেন এটা কিন্তু একটা পুরো দস্তুর অ্যাক্টিভ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। কিন্তু মার্কেট ক্যাপ আর অন্যান্য ডেটা দেখে মনে হচ্ছে মার্কেট এখন একে খুব একটা প্রিমিয়াম দিচ্ছে না। তো এটা কি আসলেই একটা ট্র্যাপ? এটা বুঝতে হলে আমাদের ৪ নম্বর সেকশনে যেতে হবে, কোম্পানির ভেতরের অ্যাসেট বা আর্থিক শক্তির একটা ডিপ ডাইভ অ্যানালাইসিস। এই ভিজুয়ালটা দেখুন, এটা লিটারালি একটা এক্সট্রা অর্ডিনারি সেফটি নেট। ওদের টোটাল লোন মাত্র ৫২.৪ কোটি টাকার মতো, কিন্তু রিজার্ভ দেখুন প্রায় ৫৮৬.৬ কোটি, মানে লোনের চেয়ে রিজার্ভ প্রায় ১১ গুণ বেশি। এটা কোম্পানিকে যে কোনো ব্যাংক্রাপসি বা দেউলিয়া হওয়া থেকে দারুণভাবে প্রোটেক্ট করছে। ব্যালেন্স শিটের বাইরেও যদি দেখি, ওদের বিজনেসের একটা বিশাল স্ট্রং হোল্ড আছে। বাংলাদেশে কমার্শিয়াল গাড়ির জায়ান্ট অশোক লেল্যান্ডের সাথে ওদের যে এক্সক্লুসিভ পার্টনারশিপ, সেটা ওদেরকে একটা ম্যাসিভ অপারেশনাল মোট বা সুবিধা দিচ্ছে। অফকোর্স, মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। রিসেন্টলি ওদের ইপিএস নেগেটিভ ছিল, বাট ভালো খবর হচ্ছে লোকসানটা কিন্তু খুব দ্রুত কমছে। আর ৩৫.৫ টাকার মতো নেট অ্যাসেট ভ্যালু প্রমাণ করে যে শেয়ারটা এখন তার রিয়েল বুক ভ্যালুর চেয়েও অনেক নিচে ট্রেড হচ্ছে। এই ফান্ডামেন্টালগুলো জানার পর আমাদের নেক্সট স্টেপ কী হওয়া উচিত, সেটাই আমাদের ৫ নম্বর সেকশন, অ্যাভারেজিং আর এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে একটা ম্যাথমেটিক্যাল রিকভারি প্ল্যান তৈরি করা। এই ক্যালকুলেশনটা দেখুন, একদম প্র্যাকটিক্যাল। আগে হয়তো ৫২ টাকায় শেয়ার কেনা ছিল, পোর্টফোলিও আটকে আছে। এখন এই কম দামে যদি এসআইপি মডেলে আরও কিছু শেয়ার কেনা হয়, তবে ব্রেক ইভেন পয়েন্ট নেমে আসবে মাত্র ২৭ টাকার ঘরে। আটকে পড়া পোর্টফোলিও থেকে বের হওয়ার জন্য এটা কিন্তু একটা চমৎকার এসকেপ রুট। তবে হ্যাঁ, এই কৌশল প্রয়োগের ক্ষেত্রে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। ধাপে ধাপে শেয়ার সংগ্রহ করা, একবারে বিশাল কোনো এন্ট্রি না নেওয়া, আর কোম্পানির কোয়ার্টারলি রিপোর্টগুলো কন্টিনিউসলি মনিটর করা, এই স্টেপগুলো ফলো করলে ক্যাপিটাল সেফ থাকে আর মার্কেট সেন্টিমেন্ট পরিবর্তনের জন্য ওয়েট করা যায়। দেখতে দেখতে আমরা অ্যানালাইসিসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ফাইনাল ভার্ডিক্ট এবং রিস্ক ফ্যাক্টরস। যে কোনো ডিসিশনের আগে দুই দিকই ব্যালেন্স করে দেখাটা ভীষণ জরুরি।
এখানে আমরা নিউট্রালভাবে দুই দিকটাই তুলে ধরছি। একদিকে যেমন দেশে ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ, ইন্টারেস্ট রেট কমার মতো দারুণ সব ম্যাক্রো ইকোনমিক সুযোগ বা টেলউইন্স আছে, অন্যদিকে টানা নেগেটিভ ইপিএস এবং একটা নির্দিষ্ট খাতের ওপর অতি নির্ভরশীলতার মতো বড় ঝুঁকিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সব মিলিয়ে ডেটা আমাদের বলছে যে কোম্পানিটা এখন আন্ডারভ্যালিউড অবস্থায় আছে। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, কোম্পানিটা কি আসলেই খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে, নাকি এটা শুধুই একটা ভ্যালু ট্র্যাপ? একজন ইনফর্মড ইনভেস্টর হিসেবে এই পাজেলটার উত্তর পেতে হলে আমাদের ডেফিনেটলি চোখ রাখতে হবে ওদের আগামী আর্নিংস রিপোর্টগুলোর দিকে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।